তো আজকের আলোচনাটা একটু অন্যরকম। ডাকসু নির্বাচন, ছাত্র শিবির, জামায়াতে ইসলামী এসব নিয়েই তো কথা বলেছেন, তাই না? এক্স্যাক্টলি। উনি বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে মতামত দিয়েছেন। যেমন ধরুন, ডাকসু নির্বাচনের পর শিবির সমর্থিত যারা জিতেছিল তারা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছিল। হ্যাঁ, ওই ঘটনাটা নিয়ে তো বেশ কথা হয়েছে। উনি সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আবার জামায়াতের ক্ষমা চাওয়ার প্রশ্নটা, ওটা নিয়েও তো বিস্তারিত বলেছেন। ঠিক। তো আমরা আজ মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওই স্মৃতিসৌধে যাওয়াটার মানে কি, শিশির মনির কি বলছেন, এটা কি জামাত বা শিবিরের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত? আর ওই যে কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম যে সমালোচনা করেছিলেন, সেটারও একটা জবাব দিয়েছেন শিশির মনির। হ্যাঁ, তবে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ওই ৭১-এর ভূমিকা আর ক্ষমা চাওয়ার ব্যাপারটা। বর্তমান প্রজন্মের দায় আছে কিনা এই নিয়ে ওনার যুক্তিগুলো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে চলেন শুরু করা যাক। আমরা চেষ্টা করব শিশির মুনি ঠিক কি বলতে চেয়েছেন সেটা বুঝতে, আর এই পুরো ব্যাপারটা আমাদের রাজনীতিতে বা ইতিহাসের বোঝাপড়ায় কি প্রভাব ফেলে সেটাও একটু দেখার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে ওই ডাকসু নির্বাচনের পরের ঘটনাটা দিয়ে শুরু করি, রায়ের বাজারে যাওয়া নিয়ে। হ্যাঁ, তো ইন্টারভিউতে প্রশ্নটা ছিল যে তারা ওখানে কেন গেলেন রায়ের বাজারে, বিজয়ী প্যানেলের শিবির সমর্থিত সদস্যরা। ঠিক, উদ্দেশ্যটা কি, ক্ষমা চাইতে নাকি এমনি কবরস্থান পাশে তাই? শিশির মনি কিন্তু প্রশ্নটাকে একটু কি বলবো হাস্যকর আর অপ্রাসঙ্গিক বলেছেন উত্তরে। হ্যাঁ, আমারও তাই মনে হলো, যেন প্রশ্নটার মধ্যেই উত্তর খোঁজার চেষ্টা ছিল। উনি বরং বললেন এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি। একদম। উনি আরও বললেন, এই যে তরুণেরা গেল, এটাকে নেগেটিভভাবে দেখা ঠিক না, বরং এটা একটা পজিটিভ, একটা ইনোভেটিভ বা ক্রিয়েটিভ স্টেপ হিসেবে দেখা উচিত। এটাকে সাধুবাদ জানানো দরকার। তার উনি বলতে চাইছেন এটাকে একটা পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে, তাই না? শিবির বা জামায়াতের নীতি বদলের। হ্যাঁ, সেই সুযোগ আছে, উনি এটাই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং না ব্যাপারটা? সামান্য একটা ঘটনা, স্মৃতিসৌধে যাওয়া, আর তা নিয়ে কত রকম ব্যাখ্যা। একদিকে সন্দেহ, আর একদিকে উনি বলছেন পরিবর্তনের ইঙ্গিত। এটা কি আমাদের রাজনৈতিক নিদভিরিয়ে বা আস্থার সংকটটাকেই তুলে ধরে? হতে পারে, দুটোই হতে পারে। দেখুন, রাজনীতিতে প্রতীকী কাজের গুরুত্ব তো অনেক। রায়ের বাজারের মতো জায়গায় যাওয়া এটা অবশ্যই একটা শক্তিশালী প্রতীকী বার্তা। শিশিরমণি চাইছেন এটাকে পজিটিভ বার্তা হিসেবে দেখাতে, যে নতুন প্রজন্ম হয়তো অতীতের ছায়া থেকে বেরোতে চাইছে বা অন্যভাবে ভাবছে। আর সমালোচকরা? তারা হয়তো ভাবছেন এটা শুধুই ইমেজ বাড়ানোর চেষ্টা, এর পেছনে আসলে আন্তরিকতা নেই। আর শিশিরমণির যে প্রশ্নটাকে হাস্যকর বললেন, সেটাও তো একরকম ট্যাকটিক্স হতে পারে, তাই না? প্রশ্নের গুরুত্ব কমিয়ে নিজের ব্যাখ্যাটা প্রতিষ্ঠা করা। আচ্ছা, উনি তো সাক্ষাৎকারে শিবিরের প্যানেল গঠন নিয়েও কথা বললেন। এবারের ডাকসু নির্বাচনে ওদের প্যানেলটা নাকি ইনক্লুসিভ ছিল। হ্যাঁ, প্যানেলে শুধু তাদের সমর্থক গোষ্ঠীই নয়, নারী প্রতিনিধি, সংখ্যালঘু প্রতিনিধিও ছিলেন। ও আচ্ছা। এবং শিশিরমণির এটাও বললেন যে অনলাইনে কেউ কেউ নাকি বলছেন এটাই তাদের জয়ের একটা বড় কারণ ছিল। উনি নিজে কি মনে করেন? উনি তো এটাকে খুবই পজিটিভ, উদ্ভাবনী আর সময়ের সাথে মানানসই একটা পদ্ধতি হিসেবেই দেখছেন। বলছেন এটা তরুণ প্রজন্মের মধ্যে চিন্তার পরিবর্তনেরও ইঙ্গিত হতে পারে। কিন্তু সাথে একটা কিন্তুও জুড়ে দিয়েছেন, তাই না? যে প্যানেল দেওয়া এক কথা, আর জেতার পর সেই মনোভাব ধরে রাখা আর এক কথা। একদম। এখন দেখতে হবে যারা জিতল তারা আগামীতে ক্যাম্পাসে কেমন ব্যবহার করে, অন্যদের উপর খবরদারি করে নাকি বন্ধুত্ব রাখে। এই ইনক্লুসিভনেস কি শুধু ভোটের কৌশল, নাকি আসলেই তাদের অ্যাপ্রোচে বদল এসেছে? এটি তো আসল প্রশ্ন। ইতিহাসে তো এমন অনেক দেখা যায়, ভোটের আগে এক কথা, জেতার পর আরেক রকম। শিশির মনির যেটাকে উদ্ভাবনী বলছেন, সেটা যদি সত্যি আদর্শিক পরিবর্তন হয়, তাহলে তো তাদের কাজেই প্রমাণ হবে ভিন্ন মতের প্রতি তারা কেমন আচরণ করে, ক্যাম্পাসের কালচারাল অ্যাক্টিভিটিতে তাদের ভূমিকা কি, নারী বা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কি ভাবে। এগুলোই ঠিক করে দেবে এটা কৌশল ছিল নাকি নতুন রাজনীতির শুরু। তবে চেষ্টাটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এটাই একটা ব্যাপার। এই নতুন প্রজন্মের উত্থান নিয়ে একদিকে যেমন কথা হচ্ছে, পুরনোদের দিক থেকে কিন্তু সমালোচনাও আসছে বেশ কড়া। যেমন মুজাহিদুল ইসলাম সালিম সাহেব। হ্যাঁ, সিপিবির সাবেক সভাপতি। উনি তো ডাকসুর এই ফলাফলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার বলেছেন। ঠিক,
উনি মনে করিয়ে দিয়েছেন এই ক্যাম্পাস মুক্ত বুদ্ধির জায়গা, এখানে প্রতিক্রিয়াশীল বা স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঠিক না। জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা, নারী নির্যাতনের কথাও বলেছেন। এর উত্তরে শিশির মনির কিন্তু বেশ সম্মানের সাথেই ভিন্ন মত দিয়েছেন। উনি বলেছেন, সেলিম সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি, এভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর রায়কে লজ্জাজনক বলাটা ঠিক না। এটা তাদের মত প্রকাশের অধিকারকে অসম্মান করা। ওনার যুক্তিটা কি ছিল? যুক্তিটা হলো, ছাত্ররা তাদের নিজেদের পছন্দমতো প্রতিনিধি বেছে নিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই রায়টাকে সম্মান জানানো উচিত। ফলাফল কারো পছন্দ নাই হতে পারে, কিন্তু রায়টাকে তো মানতে হবে। উনি আরও বলছিলেন যে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষের চিন্তাও তো বদলায়। এখনকার তরুণ ভোটাররা হয়তো ইতিহাসের ভারে ততটা আক্রান্ত না, তারা হয়তো প্রার্থীর যোগ্যতা বা প্রতিশ্রুতিকেই বেশি গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, এটাকে উনি রাজনীতির ডাইনামিজম বা গতিশীলতা হিসেবে দেখছেন। এখানে কিন্তু জেনারেশন গ্যাপ বা দৃষ্টিভঙ্গির পার্থক্যটা খুব স্পষ্ট। কিভাবে? দেখুন, একদিকে সেলিম সাহেবের মতো প্রবীণ রাজনীতিবিদ, যার কাছে মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহাসিক প্রেক্ষাপট সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে শিশির মনির, যিনি জোর দিচ্ছেন বর্তমান প্রজন্মের পছন্দ আর গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর। এটা একটা ক্লাসিক ডিবেট, কিন্তু ইতিহাসের আলোয় বর্তমানকে দেখা নাকি বর্তমানের বাস্তবতায় নতুন পথ খোঁজা। শিশিরমণি তাহলে দ্বিতীয়টার পক্ষে, মানে ছাত্রদের রায়কে প্রশ্নবিদ্ধ না করার পক্ষে। হ্যাঁ, ওনার কথাই তো সেটাই মনে হলো। আচ্ছা, এই প্রসঙ্গ ধরেই তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশে যেতে পারি, মানে জামায়াতে ইসলামীর ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নটা। ঠিক, ইন্টারভিউতে সরাসরি প্রশ্নটা করা হয়েছিল, জামায়াত কি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবে বা ক্ষমা চাইবে। এবং এই প্রশ্নের উত্তরে শিশির মনির খুব গুছিয়ে একটা অবস্থান নিলেন। ওনার মূল যুক্তিটা ছিল প্রজন্মের দায়বদ্ধতা নিয়ে, তাই না? একদম। উনি বললেন, এখন যারা জামায়াত বা শিবির করে তাদের বেশিরভাগেরই তো জন্ম মুক্তিযুদ্ধের পরে। উনি নিজের উদাহরণ দিলেন, উনার জন্ম ১৯৮১ সালে। তো যে প্রজন্ম ঘটনার সময় ছিল না বা কোনোভাবেই জড়িত ছিল না, সেই প্রজন্মকে অতীতের কাজের জন্য দায়ী করা বা তাদের কাছে ক্ষমা চাওয়াটা এটা ঠিক না, অন্যায্য। উনি তো এটাকে বর্তমান প্রজন্মের জন্য অপমানজনকও বলেছেন, আর ওই চেতনার রাজাকার ধারণাটাও নাকি বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, ওনার মতে ক্ষমা চাওয়ার প্রশ্ন যদি তুলতেই হয়, তাহলে সেটা তোলা উচিত সেই সময়ের নেতাদের কাছে বা যারা সাক্ষী ছিলেন তাদের কাছে, আজকের ২২-২৩ বছরের একজন ছাত্র বা কর্মীর কাছে নয়। কিন্তু একটা পাল্টা প্রশ্নও তো এসেছিল যে আমরা তো যুদ্ধ না দেখেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাহলে একইভাবে নিজে জড়িত না থেকেও কি অতীতের কোনো ভুলের দায় বা আদর্শিক উত্তরাধিকার বহন করা যায় না? শিশির মনির কিন্তু এই জায়গাটাতে একটু সরাসরি উত্তরটা এড়িয়ে গেছেন মনে হলো। উনি বললেন, বিশ্বাস করা না করাটা মূল বিষয় না, মূল প্রশ্ন হলো যে ভুল বা অপরাধ সে করেনি, তার জন্য তাকে কেন ক্ষমা চাইতে হবে। উনি এখানে ব্যক্তিগত দায় আর সমষ্টিগত বা আদর্শিক দায়ের মধ্যে একটা লাইন টানতে চেয়েছেন। কিন্তু এই জায়গাটাই তো খুব জটিল, তাই না? একদিকে ঠিক যে এখনকার প্রজন্ম ব্যক্তিগতভাবে দায়ী না, কিন্তু আরেকদিকে প্রশ্ন আসে, একটা রাজনৈতিক দলের বা সংগঠনের ঐতিহাসিক কাজের দায় কি তার বর্তমান সদস্যরা এড়াতে পারে, বিশেষ করে যখন তারা সেই আদর্শটাই ধারণ করছে? ইতিহাসের উত্তরাধিকার তো এভাবেই চলে। একদম, এটাই বিতর্কের কেন্দ্র। শিশির মনির জোর দিচ্ছেন ব্যক্তিগত দায়ের অনুপস্থিতির ওপর। উনি বলতে চাইছেন, আদর্শ বিশ্বাস করা এক জিনিস আর কাজের দায় নেওয়া আরেক জিনিস। এখনকার তরুণদের ক্ষমা চাইতে বাধ্য করাটা জুলুম। কিন্তু সমালোচকরা কি বলবেন ৭১-এর ভূমিকার জন্য? তাই সেই সংগঠনের বর্তমান সদস্যরা ওই ঐতিহাসিক দায় থেকে মুক্ত হতে পারে না যতক্ষণ না দল নিজে অবস্থান বদলায়। এই প্রসঙ্গে শিশির মনির অধ্যাপক গোলাম আজমের একটা বিবৃতির কথা এনেছিলেন না? হ্যাঁ, বলেছিলেন। নাগরিকত্ব মামলার সময়ে সম্ভবত ১৯৯২ সালে গোলাম আজম নাকি বাইতুল মোকাররমের উত্তর গেটে একটা ফর্মাল প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, যেখানে তিনি অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু শিশির মনির এটাও বললেন যে অনেকে নাকি সেই বিবৃতিকে যথেষ্ট মনে করে না, কারণ তারা প্রশ্ন করার জন্যই প্রশ্ন করে, সমাধান চায় না। এখানেই আবার ব্যাখ্যার প্রশ্নটা চলে আসে। ওই বিবৃতিটা ঠিক কি ছিল? আসলেই কি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,
সবাই কি সেটাকে সেভাবে নিয়েছিল, নাকি ওটা ছিল রাজনৈতিক পরিস্থিতি সামলানোর চেষ্টা? শিশির মনির যেটাকে ফর্মাল স্টেটমেন্ট বলছেন, সেটা কি জাতির কাছে আসলেই গ্রহণযোগ্য ক্ষমা হিসাবে বিবেচিত হয়েছে? এই প্রশ্নগুলো তো থেকেই যায়। তা তো বটেই। আনুষ্ঠানিক ক্ষমার মানেটাই বা কি? এটা কি শুধু একটা বিবৃতি, নাকি এর সাথে সত্য স্বীকার, দায় স্বীকার, ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা এই সবও জড়িত? ঠিক, গোলাম আজমের বিবৃতি নিয়ে যে বিতর্কটা এখনও আছে, সেটাই প্রমাণ করে যে ওই পদক্ষেপটা সর্বজনগ্রাহ্য হয়নি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নটা বারবার আসে। শিশির মনি হয়তো মনে করেন বিষয়টা শেষ হয়ে গেছে বা যাওয়া উচিত, কিন্তু অনেকের কাছেই তো এটা অমীমাংসিত। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা ইসলামের একটা নীতির কথাও তুলেছিলেন, যে বান্দার হক বা জুলুমের শিকার ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করেন না। হ্যাঁ, এই যুক্তিতে প্রশ্ন ছিল, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ৭১-এ ক্ষতিগ্রস্ত, তারা কি জামায়াতকে ক্ষমা করেছে, বা জামায়াত কি সেই ক্ষমা চেয়েছে যেভাবে চাওয়া উচিত? শিশির মনি এই প্রশ্নগুলোকে কিভাবে নিল? উনি এগুলোকে কিছুটা অপ্রাসঙ্গিক আর বিতর্ক জিয়ে রাখার চেষ্টা হিসেবেই দেখছেন মনে হলো। উনি বললেন, এই পুরনো প্রশ্নগুলো বারবার না তুলে এখন ভবিষ্যতের দিকে তাকানো উচিত, মানে একটা পজিটিভ পরিবেশ তৈরি করে জাতিকে পুনর্গঠন করা, অতীত নিয়ে নাড়াচাড়া না করে সামনে এগোনোর দরকার। এটা কিন্তু সেই চিরন্তন টানাপোড়েনের জায়গা, ক্ষমা, দায়বদ্ধতা আর জাতীয় পুনর্গঠন। যে কোনো দেশ যারা সংঘাতময় অতীত পেরিয়েছে, তাদের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ। অতীতের হিসাব কিভাবে মেটানো হবে? সত্য, ন্যায় বিচার, দায়বদ্ধতা এগুলো নিষ্পত্তি না করে কি আসলেই সুস্থির ভবিষ্যৎ গড়া যায়? একদিকে যেমন ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা, বিচার, ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়া দরকার, সেটা ন্যায় বিচারের অংশ। আবার অন্যদিকে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশকে এগিয়ে নেওয়াটাও জরুরি। শিশির মনির এখানে পরিষ্কারভাবেই দ্বিতীয়টার উপর জোর দিচ্ছেন, পুনর্গঠন আর ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া। উনি মনে করছেন ক্ষমা বা দায়বদ্ধতার প্রশ্নগুলো পুনর্গঠনের পথে বাধা। কিন্তু প্রশ্ন হলো, সেই বাধা কি এড়িয়ে যাওয়া যায়, নাকি মোকাবেলা করেই এগোতে হয়? এটাই তো মূল প্রশ্ন। আচ্ছা, সাক্ষাৎকারের শেষের দিকে শিশির মনিরকে একটা সরাসরি প্রশ্ন করা হয়েছিল, উনি বা উনারা, মানে সম্ভবত জামায়াত বা তাদের সমমনারা, মুক্তিযুদ্ধের প্রশ্নে বা ৭১-এর চেতনা প্রশ্নে বায়াসড বা পক্ষপাতদুষ্ট কিনা। এর উত্তরে শিশির মনির বেশ ইন্টারেস্টিং একটা যুক্তি দিয়েছেন। উনি বলেছেন, হ্যাঁ, তারা পক্ষপাতদুষ্ট। ওহ, আচ্ছা। তবে তাদের এই পক্ষপাত হলো কিছু মৌলিক নীতির পক্ষে, যেমন গণতান্ত্রিক পরিবেশ, মানবিক মর্যাদা, সাম্য, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, বাকস্বাধীনতা, এই সবের পক্ষে। উনি আরও বললেন যে এই নীতিগুলো তো ১৯৭২-এর মূল সংবিধান থেকেই নেওয়া, যেটা আসলে মুক্তিযুদ্ধ চেতনারই প্রতিফলন। হ্যাঁ, উনার বক্তব্য হল, তারা শুধু মুখে চেতনার কথা বলেন না, কাজে সেটা প্রমাণ করতে চান। উনি একরকম চ্যালেঞ্জও দিয়েছেন যে তাদের জীবনে দুর্নীতি, ভণ্ডামি, কথা কাজে অমিল বা জনগণের টাকা মারা এসব পাওয়া যাবে না। উনি প্রশ্ন রেখেছেন, এই সততা, স্বচ্ছতা রাখাও কি ৭১-এর চেতনার অংশ নয়? এই যুক্তিটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে প্রচলিত ধারণা, সেটাকে একটু চ্যালেঞ্জ করে, একটা বিকল্প বা বলা যায় একটা বর্ধিত ব্যাখ্যা হাজির করে। ঠিক, সাধারণত চেতনা বলতে আমরা বুঝি ৭১-এর স্মৃতি, স্বাধীনতা সংগ্রাম, কিছু প্রতীক বা আদর্শের প্রতি আনুগত্য। শিশির মনির চেতনাকে সংজ্ঞায়িত করছেন সার্বজনীন গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ আর ব্যক্তিগত সততা দিয়ে। উনি বলতে চাইছেন, কাজের মাধ্যমে আদর্শ প্রমাণ করাটাই আসল, শুধু স্লোগান বা ইতিহাসের পুনরাবৃত্তি নয়। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুক্তিযুদ্ধের চেতনার মানে কি, তা নিয়ে তো বিতর্ক বহুদিনের। এটা কি শুধু ইতিহাস স্মরণ করা, নাকি কিছু জীবন্ত মূল্যবোধের চর্চা? শিশির মনির যে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা চেতনাকে বর্তমানের কাজ আর আচরণের সাথে জুড়তে চাইছে। কিন্তু এখানেও প্রশ্ন তোলা যায়, ৭১-এর প্রেক্ষাপট আর তখনকার পক্ষপাত, মানে স্বাধীনতার পক্ষে থাকা বনাম বিরোধিতা করা, আর আজকের দিনের পক্ষপাত, মানে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা, এই দুটো কি এক জিনিস? তুলনাটা কতটা যুক্তিযুক্ত? এটাই তো আলোচনার বিষয়। শিশির মনির চেষ্টা করছেন চেতনাকে একটা সার্বজনীন রূপ দিতে, যা সময়ের সাথে প্রাসঙ্গিক থাকে। কিন্তু যারা মনে করেন চেতনার অবিচ্ছেদ্য অংশ হল ৭১-এর ভূমিকার প্রশ্নে অবস্থান স্পষ্ট করা, তারা হয়তো এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন না।
তারা বলবেন গণতান্ত্রিক মূল্যবোধ অবশ্যই জরুরি, কিন্তু ৭১-এর ঐতিহাসিক সত্য আর সেই সময়ের পক্ষবিপক্ষকে অস্বীকার করে বা হালকা করে দেখলে চেতনাকে পুরোপুরি ধারণ করা যায় না। সুতরাং এই চেতনার বহুমুখী ব্যাখ্যা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তাহলে আজকের এই লম্বা আলোচনা থেকে আমরা শিশিরমণির ইন্টারভিউয়ের অনেকগুলো দিক দেখলাম। একটা ছাত্র নির্বাচনকে ঘিরে কিভাবে সেই ৭১-এর দায়বদ্ধতা, ক্ষমা চাওয়ার মতো জটিল প্রশ্ন, প্রজন্মের ব্যবধান, আদর্শের নানা ব্যাখ্যা আর মুক্তিযুদ্ধের চেতনার মানে নিয়ে এত বড় একটা বিতর্ক আবার সামনে চলে এলো। হ্যাঁ, আলোচনাটা এটাই পরিষ্কার করল যে আমাদের রাজনীতিতে অতীত আর বর্তমান কতটা জড়িয়ে আছে। ঐতিহাসিক ঘটনার দায় আর এখনকার প্রজন্মের রাজনৈতিক চাওয়া পাওয়া বা অংশগ্রহণের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া যে কত কঠিন, সেটা শিশিরমণিরের বক্তব্য আর তা নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকেই বোঝা যায়। দৃষ্টিভঙ্গির পার্থক্য, আদর্শের টানাপোড়েন, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ সবই এখানে খুব জীবন্ত। শিশিরমণির তার সাক্ষাৎকারে বারবার বলেছেন, অতীত নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা পজিটিভ পরিবেশ তৈরি করে জাতিকে পুনর্গঠন করা দরকার। কথাটা শুনতে তো ভালোই লাগে, কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। প্রশ্নটা হলো, অতীতের যে ঘাগুলো এখনও শুকায়নি, ঐতিহাসিক দায়বদ্ধতা আর ন্যায় বিচারের যে প্রশ্নগুলো এখনও অমীমাংসিত, সেগুলোকে পাশ কাটিয়ে বা সমাধান না করে কি আসলেই একটা সুস্থ, স্বাভাবিক, পজিটিভ জাতীয় পুনর্গঠন সম্ভব? ভবিষ্যতের দিকে এগোতে হলে অতীতের ছায়া থেকে মুক্তি তো দরকার, কিন্তু সেই মুক্তি কি অতীতকে ভুলে গিয়ে আসবে, নাকি অতীতের মুখোমুখি হয়ে তার সঠিক মীমাংসা করে আসবে? এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে, কিন্তু জাতি হিসেবে এই প্রশ্নগুলোর মুখোমুখি আমাদের হতেই হবে।